বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দূরের কাছের বন্ধুরা? গতকালকের মতো আজকে আমি লাইভে আসলাম। হ্যাঁ, একই কথা। আজকে ৯টা বাজে যখন ঘুমাবো মনে করছিলাম খেয়ে দিয়ে একটু কিছু কথা বলবো। বিশেষ করে জুলাই যোদ্ধা সুরভির ব্যাপারে একটু আলোচনা করব। কথিত ৫০ কোটি টাকা চাঁদাবাজ নিয়ে আলোচনা করব। আসল ঘটনাটা কি? কেউ বলতেছে জুলাই যোদ্ধা সুরভির বয়স ২১ বছর, কেউ বলতেছে ১৭ বছর। আবার সুরভি চিল্লায় পুলিশের হাতে থাকা অবস্থায় বলতেছে সঠিক তদন্ত ছাড়াই তাকে রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আজ দুদিন যাবৎ এটাই চলতেছে সোশ্যাল মিডিয়ায়। কিছুক্ষণ আগে এক আদিবাসী ব্যক্তির বয়ান শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি, যে জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করার জন্য, জুলাই যোদ্ধাদেরকে দামিয়ে রাখার জন্য, জুলাই বিপ্লবের মতো বিপ্লবকে বিতর্কিত করার জন্য, কলুষিত করার জন্য শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। স্তম্ভিত হয়ে গেলাম। কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম, দেখলাম যে সুরভি পুলিশের কাস্টডি থেকে বেরিয়ে তার মায়ের বা আত্মীয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। তার রিমান্ড বাতিল করা হয়েছে। এখন আমার প্রশ্ন, পুলিশের কাছে, বাংলাদেশ পুলিশের কাছে, আমি একজন পুলিশের সন্তান, এখনো আমার পরিবারের, আমার রক্তের ২-৩ জন, ৫ থেকে ৬ জন লোক পুলিশে চাকরি করে, অফিসার র্যাঙ্কে, কনস্টেবল র্যাঙ্কে, এএসআই র্যাঙ্কে। তাদেরকে সব প্রশ্ন করতে চায় পুলিশের কাজটা কি? কি গ্রাউন্ডে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়? 54-এও গ্রেপ্তার করা যায়, 54-এ গ্রেপ্তার করে কাছে রিমান্ডে নেওয়া যায়? আইনজীবীদের প্রতি আমার প্রশ্ন, বিদগ্ধ আইনজীবীদের প্রতি আমার প্রশ্ন, 54-এ কাউকে গ্রেপ্তার করে যদি সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া যায়? কারো কোনো কল্পিত বক্তব্যের আলোকে যাচাই বাছাই না করে তাকে রিমান্ড দেওয়া যায়? সম্মানিত বিচারকদের প্রতি আমার প্রশ্ন, একটা ব্যক্তিকে রিমান্ড দিলে অন্তত ২-৩টা কোর্ট তো উত্তরাইতে হয়, 2টা তারিখ উঠাইতে হয়। খুনের মামলা হইলে ভিন্ন কথা। খুনের মামলা হইলেও শুধু খুনি বললে তাকে রিমান্ডে দেওয়া যায় না। খুনের সাথে তার সংশ্লিষ্টতার 90% আলামত যখন বিচারের কাছে অনুভূত হবে, কিন্তু তথ্য প্রমাণ অভাবে তাকে আসামি করা যাচ্ছে না, তখনই বিচারক রিমান্ডে আদেশ দিতে পারেন। হাদির খুনি একজন অস্ত্রবাজ ডাকাত, এত তাড়াতাড়ি তাকে বেল দেয়া হলো। ডাকাতির মামলা তো সহজ ধারা নয়, অন্তত তাকে 6 মাস তো কারাবাস থাকতে হবে, তারপরে তাকে বেল আবেদন করা হবে। খুনের মামলা, ডাকাতির মামলা, ইলিগেল আর্মস মামলা, আর্ম অ্যাক্ট অনুযায়ী অন্তত তাকে 1 বছর তাকে কারাবাস থাকতে হবে। এর আগে তো তার জামিনের আবেদন করাই যাবে না, এবং মঞ্জুর তো দূরের কথা, মঞ্জুর তো তুর্কিবাদ। আমি আবার বলছি যে আমাকে অনেকে মনে করবে যে হ্যাডাম দেয়া নামে পুলিশের ছেলে। পুলিশের ব্যারাকাশের গুড়ি নেই, মূর্খ লোকের মতো গড়ি নেই। চাক্ষুষ ভাবে প্রত্যক্ষ করেছি, বেশ কিছু মামলা কর্তমা নথিপত্র ঘাটাঘাটি করেছি। দীর্ঘদিন পুলিশ অফিসার বসে বসে তাদের মামলার অনেক মুসাবিদায় সাহায্য করেছি, কোনো টাকার বিনিময়ে নয়, আমার হাতের লেখা সুন্দর করার জন্য। আমার আব্বাই বলতেন, তোর আঙ্কেলদেরকে সাহায্য কর, অনেক কিছু শিখবি। কার্বন পেপার উপরে কাগজ রেখে আরেক সেটা সাহায্য করতাম, লিখতাম, বহু মামলার এজাহার লিখতাম হাতের লেখা সুন্দর করার জন্য, পুলিশ আঙ্কেলদেরকে সাহায্য করার জন্য। অনেক কিছু আমি জানি, একেবারে জানি বেশি নয়। আর বর্তমানে আমি আইনের 2য় বর্ষের ছাত্র, এটুকুই বলে রাখলাম। এই মেয়েটা 50 কোটি টাকা চাঁদাবাজি করছে একজন সাংবাদিকের কাছে। 2.5 কোটি টাকা 50 কোটি টাকা চাঁদাবাজির মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যে সাংবাদিক তার নামে মামলা করেছে তার কাছে 2.5 কোটি টাকা নিয়েছে। প্রশ্ন, সেই সাংবাদিক 2.5 কোটি টাকা পেলেন কোথায়? তিনি 2.5 কোটি টাকার গাবুর ব্যক্তি, গাবুর। হ্যাঁ, এ আদম সন্তান। আমি দীর্ঘ 3 বছর সাংবাদিকতাও করেছি। দৈনিক সকালের খবর, খাদ্যমন্ত্রী মি শওকতের পরিচালিত পত্রিকায়, এখন তো এটা রানিং আছে। গত বিএনপির আমলে এটা চুপসে গেছে, কিন্তু আওয়ামী লীগের আমলে কে বা কাহারা এটার মালিকানা নিয়ে, লাইসেন্স নিয়ে আবার সে পত্রিকা চালু রেখেছে। এবং অতি আশ্চর্যের বিষয়, আমি যে পত্রিকার সাংবাদিক ছিলাম জন্মলগ্ন থেকে, যে পত্রিকার, সেই পত্রিকার সাংবাদিক এখন আমার ছাত্র, আমার একদম ছাত্র, স্কুলেরও ছাত্র, এবং তাকে আমি পড়াইছিও। সে এত ভালো ছাত্র, সে 9ম শ্রেণীর বছর এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে ফেলেছে, খুব ট্যালেন্ট, সে মাস্টার ডিগ্রি পাস। তো এখন আপনাদেরকে বলি, সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, এমনকি শিক্ষক ভাইয়েরা, আইনজীবী ভাইয়েরা, বিচারক ভাইয়েরা, মহোদয়গণ, তো দুঃখিত, আই এম সরি, বিচারক মহোদয়গণ, আপনাদেরকে বলি, আপনাদের এই জাতিকে দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু যা পাচ্ছি এটা কাঙ্ক্ষিত নয়। 2008 সালে জন্ম নেওয়া, আমারও তো একটা মেয়ে আছে, এটা ইন্টারমিডিয়েটে পড়ে, সে ফার্স্ট ইয়ারে পড়ে। 17 বছরের মেয়েকে 21 বছর বানিয়ে যে আপনি তাকে আদালতে প্রাথমিক তথ্য বিনিময় প্রেরণ করেছেন, কিসের ভিত্তিতে করেছেন? কোন ডকুমেন্টের ভিত্তিতে তাকে 21 বছর শো করেছেন? আপনার তো চাকরি থাকবে না জনাব। প্রাথমিক তথ্য বিনিময় যে আপনি এজাহারটা কাটছেন, এজাহারে লিখছেন এই মেয়ের বয়স 21 বছর, কিসের ভিত্তিতে আপনি তার বয়স 21 বছর লিখলেন? জনাব তদন্তকারী কর্মকর্তা, আপনার চাকরি নট। এই মেয়ে যদি দলিল দেখায় যে 2008 সালে তার জন্ম হয়েছে, তার জন্ম নিবন্ধন আছে, তার প্রবেশপত্র আছে, তার মার্কশিট আছে, তার এই ধরনের রেজিস্ট্রেশন কার্ড আছে, তার ধরুন সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, এর ভিত্তিতে যদি দেখায় সে 17 বছর বয়স্ক, তাহলে কিসের ভিত্তিতে আপনার তার 21 বছর লিখলেন? সেই দলিলটা দেখান, না আপনার চাকরি খাওয়া হয়ে যাবে। আব্বা পুলিশে চাকরি করা অবস্থায় এই বাহিনীর প্রতি আমার অত্যন্ত ঘৃণা জন্মে গেছে। এই জন্য 1986 সালে নোয়াখালী এসপি আনোয়ার হোসেন সাহেব হাজার চেষ্টা করি আমার পুলিশে ঢুকাতে পারেন নাই, বলে আপনি পুলিশের চাকরি আমার বাবার বাড়ি না। আমার কিন্তু হাতের নাগালে ছিল, একদম হাতের নাগালে ছিল আমার কাছে এই চাকরিটা, কিন্তু আমি নেইনি। আমার ছেলে এসআই পদে ইন্টারভিউ দিয়ে চট্টগ্রামের মধ্যে 7ম স্থান অধিকার করেছে, নোয়াখালীর মধ্যে 1ম স্থান অধিকার করেছে, কিন্তু আমি তাকে নিতে দেই নেই, হয়ও নাই, দেইও নেই। কেন এই ঘৃণা আমার? কেন? তাহলে শুনুন, আমি একজন এএসপি কে দেখেছি, এএসপি র্যাঙ্কের, না দুঃখিত, ওসি র্যাঙ্কের লোককে দেখেছি পুলিশের ব্যারাকে বসে বসে আবুল বিড়ি টানতে দেখেছি। এমন মামলা খাইছে না, মামলা খাইয়া তার জীবন জীবিকার অর্ধেক সরকার কেড়ে নিয়ে গেছে। ধন্যবাদ শাহ আলম, ফ্রান্স থেকে। শাহ আলম থেকে আমার ভাগিনা এবং ছাত্র শাহ আলম অ্যাড হয়েছে। আমার এক, কি বললাম, যে কি কথা প্রসঙ্গ বললাম, শাহ আলম হাসিতে আমার, যে উনি আবুল বিড়ি খাচ্ছেন কেন? চট্টগ্রাম বিভাগের একটি মামলায় তিনি ভুল মিথ্যা তথ্যের ভিত্তিতে চার্জশিট দিয়েছেন। মামলার ভিকটিমরা চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করাতে ওসিও ধরা খেয়েছেন, কারণ চার্জশিটে ওসি স্বাক্ষর আছে, তদন্তকারী কর্মকর্তা ধরা গেছেন, তার স্বাক্ষর আছে। এই দুইজনে ফেসে গেছেন, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। যে ব্যক্তি বেতন পাইতো বিশাল অঙ্কে, সেই ব্যক্তি এখন 60% জীবন জীবিকা নিয়ে বেঁচে থাকতে হয়। সে আবুল বিড়ি খাবে নাকি বেনসন সিগারেট খাবে নাকি? তাহলে শুনুন, পুলিশের প্রতি কখন আমার আব্বা, কখন আমার ঘৃণা জন্মেছে, সে 1977 সাল থেকে, কিন্তু 27 সালে আবার রিটায়ার্ড করছে, এরপরে 10 বছর আবার চাকরি করেছে। দেওয়ানহাটে, চট্টগ্রামের দেওয়ানহাট এলাকা, ডলমুরিং থানার
ডলফিন থানার পূর্ব পাশে দেওয়ানহাট এলাকারে একটা চৌরাস্তা আছে। একটা রাস্তা কদমতলির দিকে গেছে, একটা রাস্তা টাইগার পাসের দিকে গেছে, একটা রাস্তা ফতেঙ্গা দিকে গেছে, একটা নোয়াখালী দিকে যাই মিটছে। আমি আবার বলছি, পূর্ব দিকের রাস্তাটা কদমতলি বাস স্ট্যান্ডের দিকে গেছে, এখন কদমতলি বাস স্ট্যান্ড হয়তো নাই। দক্ষিণ দিকের রাস্তাটা ফতেঙ্গার দিকে গেছে, উত্তর দিকের রাস্তাটা টাইগার পাস হয়ে চলে গেছে। ওই চৌরাস্তা একটা ট্রাফিক ফোর্স ছিল। ওই চৌরাস্তার পশ্চিম উত্তর প্রান্তে একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিল, পিপাসা আইসক্রিম। আমার বয়সী যারা চট্টগ্রামে দেখছেন শহরে থেকে, আমার সাথে অ্যাডে আছেন, তারা এটা জানেন। ওখানে ওই ট্রাফিক পোস্টে প্রায় পুলিশ পাবলিক ফিডাফিডি হইতো, প্রায় সময় পুলিশ আর পাবলিক ফিডাফিডি হইতো। পাবলিক পুলিশ, পুলিশ পাবলিক। তো পাবলিক বলতো এটা পকেট মায়ের, যারা পুলিশের লোক মায়ের ফিট করতেছে পকেট মায়ের। আমি তখন বুঝতাম না, আমি ক্লাস 6 এর ছাত্র। ওই আইসক্রিম ফ্যাক্টরিতে আমি একটা আইসক্রিম খেতে যেতাম, খুব সুস্বাদু একটা আইসক্রিম, বিক্রি হইতো 10 পয়সা। ওইটা এখন যেটা 3 টাকা 4 টাকা 5 টাকা, যেটা 5 টাকা বিক্রি হয় এটা 10 পয়সা, আর যেটা 4 টাকা বিক্রি ওটার দাম ছিল ধরো না 1 টাকা। তো একদিন কি আমি আইসক্রিম কিনতে গেছি, দেখলাম যে কি পুলিশ এবং পকেট মারদের ধুরন্ধর মাইফিট। পুলিশকে, ট্রাফিক পুলিশ। এখন তো একটা ট্রাফিক পোস্টে অনেকগুলা পুলিশ থাকে, পুলিশ বক্স থাকে। তখন প্রথম দেখলাম যে একজন ব্যক্তি মাত্র ট্রাফিক সিগন্যাল দিতেছে, সাদা পোশাকে ট্রাফিক পুলিশ। হ্যাঁ, আর আর কেউ ছিল না। আল্লাহর কদ্দুর ওই দিন একজন সার্জেন্ট র্যাঙ্কের একজন ব্যক্তি সাথে পকেট মাইজের হাতাহাতি চলতেছে, পাবলিক তামাশা দেখতেছে। এই জন্য ঘটনা আরো একটা ঘটছে, আরো ঘটছে। পকেট মাইরের বক্তব্য কি? পকেট মাইরের বক্তব্য হইল, হতইল্লা আতুন ম্যাচ লাগ লগি উদ্দে, ফরু আতুন 2 প্যাকেট সিগারেট লগি উদ্দে, আর যার এবারেটি হংকং এ লাইট লই যাওয়ার দে। পুলিশকে বলতেছে, আমাদের সময় একটা দেয়ার ম্যাচ লাইট ছিল, পেট্রোলে চলতো, পাথর ঘষে পেট্রোলে চলতো। আর একটা লাইট ছিল 3 ব্যাটারি 4 ব্যাটারি 2 ব্যাটারি 3 ব্যাটারি। আমার আব্বার কাছে একটা ছিল 5 ব্যাটারি। 5 ব্যাটারি ছিল না, উনি বানিয়ে নিয়েছে। এভারেটি লাইট মেড ইন হংকং, আমি নিজেই ব্যবহার করছি। এভারেটি লাইট ব্যাটারিতে চলতো, ব্যাটারিতে 15 দিন যেত, আবার ব্যাটারি প্রবেশ করানো লাগতো। যেমন অনেক ব্যাটারি বাজার ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারি লাগানো দিত, কিনে লাগানো হতো। এটা অনেকে হয়তো এই যুগের এখন এই জেনারেশনে দেখবে না। পেন্সিল ব্যাটারির মতো আর কি, এটা রিচার্জেবল নয়। এটা ইউজ শেষ, চার্জ শেষ, ফেলে দেওয়া লাগতো, ফিল দি র্যাক্স। তো এভারেটি লাইট তার কাছ থেকে পকেট মার নেওয়ার পর পকেট মার সবগুলা আর সার্জনে বানাই দিছে, ধরি একদম ফিরাই দিছে। আর ম্যাচ লাইট নিয়ত দিয়ে কিছু ন হবই, সিগারেটের পকেটে ঢুকিয়ে আর 50 টাকা নিয়ত দিয়ে কিছু ন হই। আজ তুই আর এভারেটি লাইট টানানি করতে লাগবে দে। এমন মাইক দিছে সার্জেন্টে, যে সিগন্যাল দিতে সে নেমে আসতে পারতেছে না, কারণ সে সিগন্যাল নেমে আসলে গাই গাই দুর্ঘটনা লাগবে। এমন একটা মাইক যে দিল, একদম তক্তা বানায় ফেলাইছে পকেট মাইটার দড়ি। আর বুঝে হদিন যাই বিদে আরে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানা আর ওর ভাই, তোরা এডিয়া ওরা বিদেশির টাফো আর রোহিঙ্গা হদিন যাই বিদে আরে তোরা সরি হতে সজ্জা আরাম তানিও কোতোয়ালি আর ওর ভাই, আর বাপের ভাই, আর খালুর বাড়ি, আর কদিন যাইবি দে আদালত। হ্যাঁ, এরপর সিগন্যাল পাইয়া অন্যান্য ট্রাফিক গুলো চলে আসলো, ওই পকেট মাইটও পালাইছে এফাকে মাইটটাই দিয়া। পাবলিকের পুলিশ খুব খেপে গেছে, একজন অফিসার রে এভাবে রাউন্ড দোলাই দিচ্ছে, আপনারা একটু আগে আসলেন না, দেখেন পুলিশ পাবলিকের সাহায্য চায়। তখন পাবলিকের মধ্যে একজন বলে উঠলো, কি আপনাদেরকে শেল্টার দেব? বক্তব্য তো শুনলাম, তাই পকেট মারি আমরা চিনি, এদিকে আপনারাই পালেন।
আপনারাই তাদেরকে লালন পালন করেন, আপনারা তাদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন। এখন আপনাদের মধ্যে আপনার মধ্যে বনিবনা হচ্ছে না, শেয়ার মিলতেছে না, এক গ্রুপ মারছে না, আমাদের কি? আমাদেরকে জড়ান কেন? এই মুখরা লোকটাও চট্টগ্রামবাসী ছিল, কিন্তু পুলিশ সার্জেন্ট আপনার বাড়ি কথা, আমার বাড়িতে কি করবেন? কোতোয়ালি আরো ওর ভাই, কোতোয়ালি আরো ওর ভাই, ইয়ত আর বাড়ি কি করিবেন দে? আর মামলা করিবেন দে না? আর হইবেন দে আয় লড়াই দি, আয় লাগাই দিয়ে পোয়াইন রে। পুলিশ যদি পুলিশের ইজ্জত রাখতে না পারে, খুবই আফসোস করছি। আওয়ামী লীগের আমল পরে, জুলাই বিপ্লবের পরে বেশ কিছু পুলিশকে যেভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে জুলাই বিপ্লবীদের নামে কিছু সন্ত্রাসী সংগঠন, কি জুলাই বিপ্লবীরা করেছে না আওয়ামী লীগের লোকেরা করেছে এখনো হচ্ছে পরিষ্কার নয়। বাবা রেখেছি। আমার প্রশ্ন যে সুরভি জুলাই যোদ্ধা, এতে কোনো সন্দেহ নেই। জুলাই যুদ্ধ ক্লাস 6, 7, 8 ছেলেরাও ছিল। আমরা তো নিজেই দেখেছি, প্রাইমারিতে পড়ে পুলিশ লাইনে দাঁড়িয়ে আছে, বাপের কাছেও ছুটি যায়, পুলিশের ফ্যাটের পরে শিশু বাচ্চা ঘুষি মারতেছে। এক পুলিশের ছেলে বলতেছে যে স্যার, পুলিশের আত্মীয় বলে পরিচয় হইতে লজ্জা হয়। আমারও লজ্জা, হ্যাঁ ইয়াস, আমারও লজ্জা হয়। আই অ্যাম অ্যাসেন্ট অফ পুলিশ রিলেশনশিপ, পুলিশের আত্মীয় বলে পরিচয়তে আমারও লজ্জা হচ্ছে। আপনারা যে তদন্ত, প্রাথমিক তদন্ত রিপোর্টে মেয়েটার নাম দিয়েছেন 17 বছর, ডকুমেন্ট তো তার মেয়ের কাছে আছে 17 বছর, 21 বছর দিয়েছেন, তার তো 17 বছর আছে এভিডেন্স, 2008 সালে সে জন্মগ্রহণ করে। তাহলে আপনার কি চাকরি থাকবে? বরং আপনাকে রিমান্ডে আনা দরকার যে আপনি কার ইন্ধনে তাকে 50 কোটি টাকা চাঁদাবাজির প্রাথমিক তথ্য বিবরণী সাবমিট করার জন্য, এজাহার সাবমিট করার জন্য নিয়োজিত হয়েছেন। হয়তো এটা প্রকাশের পরে আমার বাসায় আপনারা রেট দিবেন, বলবেন আমার বাসায় ট্যাঙ্ক আছে, অ্যাটম বোমা আছে। চিনি তো 2008 সালে সাইদি যেখানে অ্যারেস্ট হলো, আমার বাসায় পুলিশ রেড দিল, আমার বাসায়, স্রেফ আমার বাসায় রেড দিল, তন্ন তন্ন করে খুঁজলো। আমি কি স্যার, আপনার সার্চ ওয়ারেন্ট আছে? হ্যাঁ ওয়ারেন্ট আছে। সিসি দেখান। কি সিসি বুঝেন? আগে বুঝি, সিসি মানে কমান্ড সার্টিফিকেট। পুলিশের বেড়াকে এতদিন থাকি সিসি বুঝবো না? কমান্ড সার্টিফিকেট চার্জ করো। 2-4টা ইংরেজি শব্দ বললাম, উনি বেরিয়ে গেল আমাকে গালিগালাজ করতে করতে। ঠিক আছে, কিছুই পেল না। তো হ্যাঁ আসবেন, 10-12 জন আসবেন আমার রুমে, এক রুমের লোকজন শুভে আমার বালিশের তলে, আমার বিছনার তলে বুলেটের খোসা রাখবেন, রিভলভারের খোসা রাখবেন। আমাকে একদিকে ব্যস্ত রেখে, আমার পরিবারের জনকে একদিকে ব্যস্ত রেখে, একদিকে আপনারা পুলিশ লাগাই দিয়ে ডাকবেন, আপনার স্যার স্যার আসেন, পাওয়া গেছে, এই তো অস্ত্র পাওয়া গেছে, এই তো এখানে দেখেন অস্ত্র পাওয়া গেছে। এক এক সময় মনে হয় আমার প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা ফিট করি আপনাদের জ্বালায়। আপনারা কত নাটক করতে পারবেন, কত অঘটন ফটিয়েছি আমরা জানি। 1984 সাল কেস স্টাডি 2, সীতাকুণ্ড থানা 3rd অফিসার তার অধস্তন অফিসার সাথে বসে বসে গল্প করতেছে। কোন এক থানায় একটা খুনের মামলার আলামত গোপন করার জন্য তিনি কথোপকথন করতেছেন। আমি পাশে দাঁড়িয়ে আছি, শুনলাম। আলামত হলো একটা টালি কোদাল, একটা মাটির ঝুড়ি, আমার নোয়াখালী ভাষা ওয়া বলে, ওয়া কোদাল দিয়ে মাটি ভরে মাথায় করে নিয়ে যায় সেই ঝুড়ি, আমাদের নোয়াখালী ভাষায় ওয়া বলে, ওয়া কোদাল বলে, ওয়া। এই ধরনের কিছু আলামত থানাতে জব্দ করা হয়েছে, এগুলা গোপন করা হবে। তো যারা খুন করেছে তারা পুলিশের সাথে চুক্তি করতেছে কত টাকা হলে চলবে। তো থার্ড অফিসার বললেন
আমি 1.5 লক্ষ টাকা চাইছি। কত টাকা? 1.5 লক্ষ টাকা চাই, মুখটারে ঘুরাই ফেলেছি। কোনো বেটা মাইর দেখি না। 1.5 লক্ষ টাকা মানে এখন 1.5 কোটি টাকা, আরো বেশি। 15 কোটি টাকা বললেও কম হবে না। 84 সালে 1.5 লক্ষ টাকা দিয়ে আমাদের গ্রামে 2 একর সম্পত্তি পাওয়া যেত। 2 একর সম্পত্তি পাওয়া যেত। এখন 2 একর সম্পত্তির মূল্য আমাদের গ্রামে 30 কোটি টাকা, এমনকি 50 কোটি টাকা। রাজি হয়ে গেল। তাহলে ওই আলামত। এরপরে আমি সরে গেলাম। বাবা আমার দেখলো তো আবার গ্যাট করে উঠবে, গ্যাট করে উঠবে। এর 1 সপ্তাহ পরেই ওই থানার অফিসারের বাড়ি থেকে খবর এলো তার জলে জানত তার ছোট ভাই, বিবাহিত 2 সন্তানের পিতা, তার ছোট ভাই কি একটা কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 সন্তানের পিতা, তার ছোট ভাই ইন্তেকাল করেছেন। ওই ঘটনাটা যখনই বর্ণনা করতেছেন, আমি চিন্তা করলাম এর ভবিষ্যৎ কি, এর শেষ কোথায়? একটা খুনির মামলার আলামত, জব্দকৃত আলামত লোপাট করার জন্য পুলিশ 1.5 লক্ষ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে। দোয়াও করি নাই, বদদোয়াও করি নাই। তবে এর কেসটা সীতাকুণ্ড থানার নয়। উনি যেই থানা ছিলেন সেই থানার আরেকটা থানা, সীতাকুণ্ড থানার মামলা নয়। কেউ আবার ইনভেস্টিগেশন করে আমার বিপদে ফেলবেন না। ওই ব্যক্তির বাড়ি বরিশাল। বরিশাল হোক আর যে সালে হোক, নোয়াখাল হোক, হ্যাঁ, বরিশাল লোক কি সবাই খারাপ না? ওই অফিসার বাড়ি বরিশাল। 1 সপ্তাহ পরে খবর এলো তার চলে জানত ছোট ভাই, 2 সন্তানের পিতা ইন্তেকাল করেছে। কি কারণে হয়? কোনো মোটামুটি তার ছোট ভাই ইন্তেকাল করেছে। আমি প্রমাদ গণলাম এই ছোট ভাইয়ের এই এতিম সন্তান এবং স্ত্রীর দায়িত্ব বরণ পোষণ এই ভদ্রলোককে আজীবনে বহন করতে হবে। হিসাবটা আল্লাহর কাছে বরাবর। 2 বিয়োগ 2 = 0, 5 বিয়োগ 5 = 0। বুঝতে পারছেন? আমার আব্বা এই ধরনের ঘটনা, এসব কথাবার্তা প্রতিবাদ করতেন বিদায় থানার কেউ আমার আব্বাকে পছন্দ করতো না। 1975 সাল, কেস স্টাডি 3। জকিগঞ্জ থানায় এক গ্রামের এক ইউনিয়নের এক চেয়ারম্যানের ভাইয়ের ছেলে খুন হয়েছে। ভাইয়ের ছেলে খুন হয়েছে। খুনি শনাক্ত হচ্ছে না। বহু চেষ্টা করে গুম হয়েছে, খুন হয়েছে। খুন হয়েছে কিনা গুম হয়েছে বলা যায় না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত 1975 সালে শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর পূর্বের ঘটনা। সম্ভবত ওই চেয়ারম্যান আওয়ামী লীগের জলিল কদর একজন নেতা। তিনি পুলিশ প্রশাসন সমস্ত কিছু কাজে লাগিয়ে ইউনিয়ন ব্যাপী ঢাকঢোল বাজাইয়া সমস্ত যুবক শক্তিকে এক জায়গায় একত্র করছেন। যুবকদেরকে, যুবক পুরুষদেরকে একত্র করছেন। দেখেন, আপনারা কিছু জানেন কিনা চেয়ারম্যান সাহেবের বাইরের ফুতের ব্যাপারে? আমরা কিন্তু ক্লু আউট করলে কাউকে রেহাই নেই। আমার বাবা ওই সবাই ছিল। দেখলো যে পার্শ্ববর্তী কাঁঠাল গাছের নিচে একজন ভদ্রলোক, কুলি মজুরের মতো একজন ভদ্রলোক বসে বসে ইন্ডিয়ান ফাতা বিড়ি ফুঁকতেছে। আমার আব্বা ধীর পদক্ষেপে তার কাছে গেল, গিয়ে বললো, এরে একটু আগুন দে তো, তোর ম্যাচটা দেখো না। স্যার, আগুন দেব না। আর কি আগুন দিবি না? আগুন দিস, আমি সিগারেটটা ধরাই। তার চোখে মুখে একটু অস্বস্তির ছাপ, আতঙ্কের ছাপ দেখে আব্বা তার হাত ধরলেন। হাত ধরার সাথে সাথে বললো, স্যার আমার কিছু করিয়েন না, আমি সব কিছু বলে দেব। কি? চেয়ারম্যান হইলো ওনার বাইফুতের খুনি। এই ফাঁকে চেয়ারম্যান ফালাইছে। চেয়ারম্যানের 7টা সন্তান, তারাও ফলাই গেছে এই ফাঁকে। এই ফাঁকে চেয়ারম্যানও সরে গেছে। কোন ফাঁকে বলতে পারবো না, পুলিশ প্রশাসনও বলতে পারবো না। পুলিশ প্রশাসনের যোগ সাহায্য আসে না তাও জানি না।
ওই ব্যক্তিকে রিমান্ড নেওয়ার পর দেখা গেল চেয়ারম্যানের বাইরের একটি মাত্র ছেলে সম্পত্তির লোপাটের জন্য তার 7 সন্তানের পিতা চেয়ারম্যান তার ভাই পুত্রকে নৃশংসভাবে খুন করে জৈন্তা পাহাড়ে পুঁতে রেখেছে ওই ব্যক্তিকে দিয়ে। সিলেটের জৈন্তা পাহাড়ে পুঁতে ফেলেছে, গহীন জৈন্তা পাহাড়ের জঙ্গল এলাকায় পুঁতে ফেলেছে। এর কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান নিহত হলেন। আমার একটা বইন হইল 14 দিনের মাথায় আমার আব্বার উপরে জারি হইল স্ট্যান্ড রিলিজ। 3 দিনের ভিতরে তিনি সিলেট থেকে চট্টগ্রাম সোজায় জয়েন করতে পারবেন, চাকরি থাকবে না। আমার আব্বা ওখান থেকে গিয়ে এসপির কাছে গিয়ে সিলেট দিয়ে বললেন, আমার কিছু ফসলি জমি আমি চাষ করছি, ধানগুলো উঠাই। এসপি আমার আব্বাকে 14 দিনের ছুটি দিয়েছেন। বুঝতে পারছেন? আব্বা তো রিলিজ অর্ডার নিয়ে নিলেন, কিন্তু আমাদের ফসলগুলো থানার কম্পাউন্ডে আছে, যেখানে থানার মূল ভবন, জকিগঞ্জ থানার মূল ভবন আমি দেখে এসেছি। সেটাই ছিল আগে পতিত জমি, থানার পতিত জমি। ওখানে আব্বা চাষ করতেন। তার পশ্চিম দিকে পুকুর পাড়ে, পশ্চিম যে পুকুর আছে, পুকুরের অপর পাড়ে আমাদের মরিচ গাছ ছিল, সবজি গাছ ছিল। থানার সামনে যেটা, সেখানে আমাদের ধান গাছ ছিল। থানা যে জকিগঞ্জ থানা যে ভবন, সেই ভবনে আমাদের ধান গাছ ছিল। যেখানে জকিগঞ্জ থানা মসজিদ করা হয়েছে, মসজিদ ছিল থানার মূল কম্পাউন্ড, টিনের ঘর। লোকেশন দিয়ে দিলাম। আমার আব্বা রিলিজ অর্ডার নিয়ে গেছেন। এখন ওই দানগুলা দেখার জন্য গেলে থানার লোকরা আমাকে বকতো, এই তোদের থানাতে কি শুনছেন, হাসছেন, তোদের বাপুতে থানাতে কি? আমার বারে কিছু বলতো না আমাকে, তোদের থানাতে কি? খেয়াল ছিল আমার আব্বাকে স্ট্যান্ড রিলিজ করে আমাদের দানগুলা কেটে পুলিশরা খাবে। চাষ করছে আমার আব্বা, সরকারি পতিত জমি। আমার আব্বা জঙ্গল সাফ করে, ইট কাঠ পুড়িয়ে, বড় বড় পাথর সরিয়ে, তার কাটা সরিয়ে, কামলা লাগিয়ে, নিজে খেটে পরিষ্কার করে বেআবাদি জমিগুলোকে আবাদি করেছে। কিছু বনজ গাছও লাগাইছে। আমার আব্বা আবার হর্টিকালচার আর এগ্রিকালচার কাজের উপর বেশ একটু অনুরাগ ছিল। এমনকি যেখানে একটা বিষ আমার আব্বার হাত থেকে পড়তো, ওইটা মহির উদাহরণ করত। আব্বার একটা ভাগ্য ছিল। তো যা কোনো রকম কষ্ট করে দানগুলা উঠালাম, উঠে আমরা নিয়ে আসলাম, বিক্রি করলাম, এরপর জকিগঞ্জ ত্যাগ করলাম। গত 13 ডিসেম্বর 15 ডিসেম্বর আমি জকিগঞ্জ থানায় গিয়ে আমার আব্বার স্মৃতি জড়িত সেই এলাকাগুলো দেখলাম আর দুঃখ প্রকাশ করলাম থানার কর্মকর্তাদের সামনে বসে। অতএব আপনাদেরকে চেনার আমার বাকি নেই। আপনার আরো কেস স্টাডি আছে আমার কাছে, এমন এমন কেস স্টাডি আছে যেটা ভিমরি খেয়ে যাবেন। আমি শুধু পুলিশের ব্যারাকে ঘুরতাম না, গুপ্তচর বৃত্তিও করতাম। এই ধরনের হাজার কেস স্টাডি আমার কাছে আছে, যেটা নিয়ে বিশাল একটা ভালাম সৃষ্টি হওয়া যায়। আমি ভালো মার্কেট পাবো, সে সময় এখন আর নাই। তবে কথাগুলো ডকুমেন্টারি বলতেছি আমি। এই মামলার নথিগুলা 75 সালে জকিগঞ্জ থানায় আছে, পাওয়া যাবে। বুঝছেন? কেস স্টাডি 4, এটা অবশ্য পুলিশের কোনো হাত নেই। এটা কিছু সন্ত্রাসী লোক একটা লোকে খুন করছে। যাক, পুলিশকে এই ব্যাপারে অপরাধী করার প্রয়োজন নেই। দেখতাম থানার কম্পাউন্ডে অনেক লোককে নাকে মুখে গরম পানি দিছে। পরে বুঝতে পেলাম এরা জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য ছিল। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবার না। সুরভিকে গ্রেপ্তার করা হলো। যে পুলিশ অফিসার তার বয়স লিখলেন, তার ডকুমেন্ট সহ বয়স লিখলেন, এটা তদন্ত করার জন্য আবেদন জানাচ্ছি। আজ এই সাংবাদিক তার কাছ থেকে 2.5 কোটি টাকা নাকি চাঁদা গ্রহণ করেছে। প্রশ্ন আছে, তিনি এই সাংবাদিক 2.5 কোটি টাকা পেলেন কোথায়? হ্যাঁ, এবং মিথ্যা মামলার জন্য তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের দ্বারায় মিথ্যা মামলা দায়ের করার জন্য, তার বিরুদ্ধে পাল্টা মামলা করার জন্য সুরভি আক্তারের অভিভাবককে আমি পরামর্শ দিচ্ছি।
এবং এই মামলার বাদী হবে বাংলাদেশ পুলিশ, ডকুমেন্টারি বাদী, ছাড় নেই। ধন্যবাদ। প্রসঙ্গক্রমে আরো কেস স্টাডি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বলে আজকে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।